পাল্টাপাল্টি অভিযোগে ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ। শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভোট চাওয়ায় ক্ষোভ, বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা। ইশতেহার বাস্তবায়নের শপথ ছাত্র দলের। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। জামাতের নেতাকর্মীরা কিভাবে টিএসসিতে এসে বসে থাকেন, আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা কিভাবে টিএসসিতে এসে বসে থাকেন। ছাত্র সংসদ ইলেকশনটি হচ্ছে, সেটার ব্যাপারে আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ আমাদের বন্ধ করতে হবে। জাল ভোট ঠেকাতে সতর্ক নির্বাচন কমিশন। জাল ভোটারও বিভিন্ন দিকে প্রস্তুতি নিচ্ছে, নিশ্চিত করে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকাবো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোট নিয়ে অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল। বলছে বিএনপি ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি, জানালেন প্রেস সচিব। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে 2 জেলায় বিক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ, পাবনায়ও আন্দোলন। নিয়ম মেনেই পুনর্নির্ধারণের দাবি নির্বাচন কমিশনের। শেখ হাসিনার আমলে রক্ষা হয় দিল্লির স্বার্থ। মৃত্যুর 7 মাস আগে জবানবন্দি দিয়ে গেছেন বদরুদ্দিন ওমর। ট্রাইব্যুনালে দাখিলের সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। এবং আন্দোলনে ডিএসসিসি 40 দিন বন্ধ থাকলেও হাওয়া জ্বালানি খরচের 5 কোটি টাকা। চালক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ দুদকের হাতে। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। পাল্টাপাল্টি অভিযোগে ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ। রাজনৈতিক দলের নেতারা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এবং ফোন করে ভোট চাইছেন বলে অভিযোগ করেছে ছাত্র শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেল প্রার্থীরা। এদিন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা 18 দফা ইশতেহার বাস্তবায়নের শপথ করেন। আর সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা নেই জানিয়ে নির্বাচন কমিশন বলছে জাল ভোট ঠেকাতে তারা সতর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ দিনে প্রার্থীদের ব্যস্ততাও তুঙ্গে। ভিসি চত্বর, মল চত্বর, কলাভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলি করেন প্রার্থীরা। সমাজবিজ্ঞান অনুষদের রোববার প্রচারণায় আসেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। ভোটারদের ফোন করে একটি দলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। কার্জন হলে প্রচারণায় ব্যস্ত সময় পার করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী উমামা ফাতেমাও রাজনৈতিক দলের নেতাদের শিক্ষার্থীদের ফোন করে ভোট চাওয়া নিয়ে সমালোচনা করেন। স্বাভাবিকভাবে যদি ইলেকশনটা হয়, স্টুডেন্টরা নিজের মধ্য থেকে যাতে সিদ্ধান্ত নিতে পারে। আমরা শুধু এটাই বলবো যে এখানে বর্তমানে যে ছাত্র সংসদ ইলেকশনটি হচ্ছে, সেটার ব্যাপারে আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ আমাদের বন্ধ করতে হবে। এদিকে ঐতিহাসিক বটতলায় ছাত্রদল সমর্থিত ডাকসু ও হল সংসদের 205 জন প্রার্থী শপথ পাঠ করেন। নির্বাচিত হলে সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অঙ্গীকারের শপথ পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। পরে কলাভবনের সামনে থেকে শুরু হয় ছাত্রদলের প্যানেলের প্রচারণা। জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম পাল্টা অভিযোগ করেন প্রত্যেকটি রাজনৈতিক দল, এমনকি স্বতন্ত্র প্রার্থীদের পক্ষেও ভোট চাওয়া হচ্ছে। প্রত্যেক দলের লোকজনই ভোট চাচ্ছে, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অনেকে ভোট চাচ্ছে ফোন দিয়ে। সুতরাং এটা নির্বাচন কেন্দ্রিকতা হচ্ছে, কিন্তু আপনার শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না, এজন্য আমরা প্রতিবাদ করেছি। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট চাওয়ার সমালোচনা করেন বাম ছাত্র সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসুও। আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থীর অভিযোগ, ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি পক্ষকে জেতানোর পায়তারা চলছে। নির্বাচন কমিশনটা কারসাজি করতেছেন, ভোট কেন্দ্রগুলোকে নিয়ে তারা একটা ইঞ্জিনিয়ারিং করতেছেন। এই ইঞ্জিনিয়ারিংটা একটা পক্ষের
স্বার্থের দিকে যাচ্ছেন। বিএনপি এবং জামাতের যে নেতাকর্মীরা আছে তারা জেলায় জেলায় থানায় থানায় পর্যায়ে আলাদা আলাদা করে ভোট চাচ্ছেন এবং যেই শাসানির ব্যাপারটি সেই শাসানোর ব্যাপারটি করছেন, এগুলি নিন্দাজনক। পরে সিনেট ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন জানায় জাল ভোটার তৈরির আশঙ্কায় সতর্ক কমিশন। রাজনৈতিক দলের ফোনে ভোট চাওয়া প্রভাব ফেলবে না নির্বাচনে। সংবাদ আসছে আর কি বিভিন্ন কর্নার থেকে জাল ভোট কোথাও কোথাও তৈরি হচ্ছে, তাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে চেক করে তাদের পরিচয় নিশ্চিত করে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকাবো। ডাকসু নির্বাচন নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ভোট নির্বিঘ্ন করতে 10 দফা সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। তিনি দেশে ফিরলে বিএনপির নির্বাচনের প্রায় অর্ধেক কাজেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করছে বলেও এ সময় মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ঠাকুরগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। সংবিধান সংস্কার, পিআর কিংবা গণপরিষদ নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক অঙ্গনের বিতর্ক শেষ হচ্ছে না। নির্বাচনের সময়সীমা নির্ধারণ হলেও নানা ইস্যুতে দলগুলোর মতপার্থক্য থাকায় জটিলতার আশঙ্কা কাটেনি এখনো। আজকের অনুষ্ঠানের রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, শিগগিরই ফিরছেন তারেক রহমান। তার ফেরায় বিএনপির নির্বাচনের অনেক কাজই শেষ হয়ে যাবে। এর পথে যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনী আবহের মধ্যে আছি। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। সেটা কি, সারা বাংলাদেশে আমাদের নির্বাচনের প্রচারণা হয়ে যাবে। এদিন ঢাকেশ্বরী মন্দিরে সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে, যার সবকিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে। কোনো রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যারাই চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কয়েকটি মহল অযথা শঙ্কা সৃষ্টি করছে। দেশের মানুষ তা সমর্থন করবে না, বরং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার দূরদর্শনীতে তারা সমর্থন করবে না, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি নাকি ঠেকাতে পারবে না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর ঝটিকা মিছিল ঠেকাতে সরকার নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও এ সময় জানিয়েছেন তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়েও আলোচনা হয়েছে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রোববার প্রায় 1 ডজন উপদেষ্টা ও সরকারের প্রতিনিধিকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং হয়। এ সময় জানানো হয়, রাজবাড়ির ঘটনায় জড়িত 7 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 2 জন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ এবং প্রশাসনের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন এবং লাশ পড়িয়ে ফেলা, এই 4টা ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করতে পরাজিত শক্তি মাঠে নেমেছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, ঝটিকা মিছিল রোধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি বেপরোয়া হয়ে পড়ছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য
গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে। এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে দুটি কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব জানান, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত বা গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সবসময়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সরব ব্রাহ্মণবাড়িয়া ও পাবনাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন এই দুই জেলার বাসিন্দারা। নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাস করায় ফুঁসে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া ও পাবনাবাসী। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে রোববার সকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এরপর সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে মহাসড়কটির দুই পাশে 20 কিলোমিটার এলাকা জুড়ে আটকা পড়ে অসংখ্য যানবাহন। যানজটে দুর্ভোগে পড়েন পরিবহন যাত্রী ও চালকরা। আন্দোলনকারীরা বলছেন, হরসপুর ইউনিয়নকে পূর্বের অবস্থায় রেখে চান্দুরা ও বুধনন্দীকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু ভৌগোলিক দূরত্ব দাবি করে এই আসনটির সঙ্গে থাকতে চাচ্ছেন না তারা। আগের আসন ব্রাহ্মণবাড়িয়া 3-এ পুনর্বহালের দাবি এলাকাবাসীর। আমাদের দাবি স্পষ্ট, আমরা অখণ্ড বিজয়নগর চাই। এদিকে পাবনা 1 আসনও পুনর্বহালের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেড়া উপজেলার বাসিন্দারা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। তারা বলছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে বেড়া উপজেলাকে আলাদা করে পাবনা 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, কিন্তু এই উপজেলার জনগণের ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে সাথিয়ার সঙ্গে যুক্ত। পুনর্বহল যদি না হয়, পরবর্তী আমাদের যে কাজ এবং রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং রাস্তা দিয়ে জনগণ যাওয়া বন্ধ করে। বেড়া সাথিয়া নিয়ে আগে ছিল পাবনা 1 আসন। গত 4 সেপ্টেম্বর পুনর্বিন্যাস করে শুধু সাথিয়া নিয়ে আসনটি ঘোষণা করা হয়, আর বেড়াকে সুজানগরের সঙ্গে যুক্ত করা হয় পাবনা 2 আসনে। কনক আজাদ, সময় সংবাদ। তবে আইন মেনে আর নিরপেক্ষতা বজায় রেখে এই সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি আরও বলেছেন, এ নিয়ে আন্দোলন কিংবা কর্মসূচির ভিত্তি তার কাছে নেই বলে তিনি উল্লেখ করেন। কমিশন যেটি করেছে, চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। কমিশন মনে করে সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। রাত 11টার সময় আরও থাকছে। এজলাসে সাংবাদিককে মারধরে দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন অভিযুক্ত আইনজীবী মাহি। পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবিতে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন। শেখ হাসিনার মামলায় 2 নম্বর সাক্ষী ছিলেন বামপন্থী রাজনীতিক, লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর। মৃত্যুর আগে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে তিনি বলেছেন, ভারতের নীলনকশায় নির্মিত শেখ হাসিনার পুরো শাসনামলে রক্ষা করা হয়েছিল দিল্লির স্বার্থ। আওয়ামী লীগের কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী। প্রসিকিউশন বলছে, তার জবানবন্দি ট্রাইব্যুনালে গ্রহণ করার আবেদন করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছিলেন লেখক, গবেষক বদরুদ্দিন ওমর। এবছরের 14ই ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিও দিয়েছিলেন তিনি। রেকর্ড করা হয় ভিডিও জবানবন্দিও। এতদিন তার সুস্থতার অপেক্ষায় ছিল প্রসিকিউশন। তদন্ত কর্মকর্তার কাছে 6 পৃষ্ঠার জবানবন্দিতে শেখ হাসিনার দুঃশাসনের নানা চিত্র তুলে ধরেছিলেন বদরুদ্দিন ওমর। বলেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকেই বিতাড়িত হয়নি, মানুষের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে। ভারতের সহায়তায় দেশে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর চেষ্টা করলেও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পুনরুত্থান অসম্ভব বলেও ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক বয়ানের আড়ালে কর্তৃত্ববাদ ও লুটপাট শেখ হাসিনার শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেছেন বদরুদ্দিন ওমর। মুক্তিযুদ্ধের চেতনাকে পারিবারিক সম্পত্তি বানানো হয়েছিল, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দুর্নীতিকে সাংগঠনিক নীতি হিসেবে দাঁড় করানো হয়েছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলায় ২ নম্বর সাক্ষী ছিলেন বদরুদ্দিন ওমর। তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে তিনি আরও বলেন, ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিলেন শেখ হাসিনা। তার শাসন ব্যবস্থা ছিল ভারতের নীল নকশায় নির্মিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলে গেছেন, দলটির কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী। প্রসিকিউশন বলছে, তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণে ট্রাইব্যুনালে আবেদন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১৯-এর ২ ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। কিন্তু প্রসিকিউশন এখনো সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে অতীতে সাক্ষ্য হিসেবে গ্রহণের নজির রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার সিএমএম আদালতে বিচারকের সামনে সাংবাদিক মারধরের ঘটনায় ক্ষমা চাইলেন অভিযুক্ত আইনজীবী মহিউদ্দিন মাহি। বিকেলে ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় ট্রাইব্যুনালের শুনানিতে বিনা তর্কে নিজের দোষ স্বীকার করেছেন তিনি। এর আগে মারধরের ঘটনার প্রতিবাদে কারওয়ান বাজারে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। এ সময় বলেন, আদালতের সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। ৪ সেপ্টেম্বর দুপুরে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ পিয়াসের আদালতে মারধরের শিকার হন সময় টেলিভিশনের প্রতিবেদক আসিফ মোহাম্মদ সিয়াম। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনায় আইনজীবী মহিউদ্দিন মাহির নেতৃত্বে সাংবাদিকদের হেনস্থা ও মারধর করা হয়। রোববার সকালে ঢাকা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন হামলার শিকার সাংবাদিক আসিফ। বিকেলে ঢাকা আইনজীবী সমিতিতে দ্বিতীয় ট্রাইব্যুনালের শুনানিতে বিনা তর্কে অভিযোগ স্বীকার করে ক্ষমা চান আইনজীবী মহিউদ্দিন মাহি। আগামী ১১ সেপ্টেম্বর আদেশের জন্য দিন ধার্য করা হয়। এদিকে ঘটনার প্রতিবাদে এদিন বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বিচারকের সামনে সাংবাদিকের উপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত বলে মনে করেন সাংবাদিকরা। আমরা আসলে এমন দেশ চাইনি যে দেশে সাংবাদিককে মারবে হচ্ছে আইনজীবী এবং সেটি এজলাসের ভিতরে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ এবং লজ্জা নিয়ে। আমাদের প্রতিবাদ হচ্ছে গণমাধ্যম কর্মী হিসেবে কেন আমাদের এখনো মার খেতে হচ্ছে। বৃহস্পতিবার যেটি ঘটলো এটি তো একেবারে ন্যাক্কারজনক ঘটনা। দায়ী আইনজীবীর বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। যখন একজন সাংবাদিকের উপর একজন আইনজীবী হামলা করে, সেটা আসলে আদালতই একজন সাংবাদিকের উপর হামলা করে। দিন শেষে বিচারকের কাছেই বিচার চাই। তো ওনার সামনে এরকম একটা ঘটনা ঘটলো, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা অত্যন্ত লজ্জাজনক। আপনি দিন শেষে আমার কাছে সব খবর চাবেন, আমার দেওয়া খবর নিয়ে আমাকেই আবার জ্ঞান দিবেন, কিন্তু আমি যখন বিপদে পড়বো আপনি কখনোই আমার পাশে দাঁড়াবেন না। কুচক্রির যে কার্যক্রম যা উদ্ভাসিত হয় এই সাংবাদিকদের মাধ্যমে, তারাই সাংবাদিকদেরকে প্রতিহত করার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান গণমাধ্যম কর্মীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনে ৪০ দিন কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫ কোটি টাকার তেল খরচ দেখানো হয়েছে। তার প্রাথমিক সত্যতাও পেয়েছে দুদক। তারা জানিয়েছে, ড্রাইভার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে জড়িত। যদিও সংশ্লিষ্ট পরিবহন বিভাগ এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে মে ও জুন মাসে ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। দুদকে আসা অভিযোগে বলা হয়, এ সময় অনেক কর্মকর্তা অফিসে না থাকলেও তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪ থেকে ১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে। প্রতি মাসের মতো তখনও জ্বালানি খাতে খরচ দেখানো হয় প্রায় ৫ কোটি টাকা। রোববার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক একরাম হোসেনের নেতৃত্বে ২ সদস্যের একটি দল। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানির বিলে অনিয়মের প্রাথমিক সত্যতা পান তারা। বিলটা যখন প্রাথমিকভাবে জমা দেওয়া হয়, সাবমিট করা হয়, তখন পরিবহন কর্মকর্তারা সেটা অনুমোদন করেন। এভাবে হচ্ছে মানে স্তর বাই স্তর অথবা যেটা বলেন উপর পর্যন্ত সেটা নোটশিট পর্যন্ত অনুমোদন হয়ে দেন হচ্ছে বিলটা পাস হয়। তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এখানে ড্রাইভার থেকে শুরু করে উপর ঊর্ধ্বতন যারা এখানে রয়েছেন
সংশ্লিষ্ট কর্মকর্তা সবারই একটা যোগসাজশ রয়েছে বলে প্রাথমিক প্রতিমত হয়। অভিযানের সময় পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি। তবে সহকারী ব্যবস্থাপক জানান, গড়মিলের কারণ জানাতে পারবেন কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এটা আসলে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ি ইউজ করেন, স্যাররা আপনার জ্বালানি ইস্যু করেন, এটা স্যারদের বক্তব্যটা সবচেয়ে জরুরি। আমাদের যতটুকু সম্ভব আমরা যাচাই করি, তারপরে বলছি। দুদকের দল জানায়, জব্দ করা নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। এর ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার আবহাওয়ার খবর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউআরের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 121, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 72%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83। রাজশাহী বিভাগে বায়ুমান 87, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 75। সিলেট বিভাগে বায়ুর মান 124, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 79। খুলনা বিভাগের বায়ুর মান 69, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 75। বরিশাল বিভাগে বায়ুর মান 61, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 77%। রংপুর বিভাগের বায়ুমান 90, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 76, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 56 আর সবচেয়ে খারাপ সিলেটে 124। দলের ভেতরে ভাঙন রোধে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। স্থানীয় সময় রোববার নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচনী হার আর নীতি বাস্তবায়নে প্রতিবন্ধকতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে জানান শিগেরু। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে আলোচনা চলমান থাকা এতদিন তিনি পদত্যাগ করেননি। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।